Hello student, today I am starting another new chapter from your SST book. This is the history part and the chapter is chapter 5 and the chapter name is Rulers and Buildings. The Rulers and Buildings. First of all, এখানে লেখা আছে Figure 1 shows the first balcony of the কুতুব মিনার। এখানে নিচের যে একটা ফিগার দেওয়া আছে কুতুব মিনারের, সেখানে ফার্স্ট ব্যালকনি মানে কুতুব মিনারের ঠিক একটা ছাদের মতো করে বানানো, যেখানে চারপাশে একটা বাউন্ডারি দেওয়া আছে, সেখান থেকে দাঁড়িয়ে আমরা বাইরের পরিবেশটাকে দেখতে পারি, সেটা হচ্ছে ব্যালকনি, ফার্স্ট ব্যালকনি। কুতুবউদ্দিন আইবক হ্যাড দিস কনস্ট্রাক্টেড অ্যারাউন্ড 1199। কুতুবউদ্দিন আইবক এই কনস্ট্রাকশনটা করেছিল কবে? 1199-এ। Notice the pattern created under the balcony by the small arches and geometrical design। এবং দেখো ভালো করে এই ব্যালকনির মধ্যে যে ডিজাইনসগুলো বানানো আছে, সেরকম আমাদের জ্যামিতিক ডিজাইনসগুলো আর্কেস থাকে এবং এর মধ্যে কি থাকে, আমাদের আর কি থাকছে জিওমেট্রিক্যাল ডিজাইনস থাকছে। ক্যান ইউ সি টু ব্যান্ডস অফ ইনস্ক্রিপশনস আন্ডার দ্য ব্যালকনি? এর নিচে দুটো ব্যান্ড অফ ইনস্ক্রিপশনস, কিছু লেখা আছে, আমরা কি এটাকে লক্ষ্য করতে পারছি? দিজ আর ইন অ্যারাবিক। এই লেখাগুলি হচ্ছে অ্যারাবিকে। নোটিস দ্যাট দ্য সারফেস অফ দ্য মিনার ইজ কার্ভড অ্যান্ড অ্যাঙ্গুলার। তার সারফেসগুলো ছিল কার্ভ মানে একটু বাঁকানো এবং অ্যাঙ্গুলার। অ্যাঙ্গুলার মানে কি একটু শার্পেন পোর্শনগুলি ছিল প্রত্যেকটা। Placing an inscriptions on such a surface required a great precision. Only the most skilled craftsperson could perform this task. এই প্রত্যেকটা আঁকা বাঁকা সারফেসের মধ্যে বিভিন্ন ইনস্ক্রিপশনগুলি লেখা, এটা চারটিখানি কথা নয়, এবং তার জন্য একটা খুব মানে যারা খুব স্কিলফুল পার্সন, যাদের খুব খুব ভালোভাবে পারে, যাদের এই কাজে খুব তার মহানটা আছে এবং সেই এই কাজটা করতে পারে, সেই স্কিলফুল পার্সনরাই সেই কার্ভ সারফেসের মধ্যে ইনস্ক্রিপশনগুলি লিখতে পারে। Remember that very few buildings were made of stone or brick 800 years ago. এবং মনে করো যে 800 বছর আগে তখনকার বিল্ডিংসগুলা বেশিরভাগই তৈরি ছিল স্টোন এবং পাথর এবং ইট দিয়ে। What would have been impact of a building like Qutub Minar on observed in the 13th century? তাহলে 13th সেঞ্চুরিতে এই যে কুতুব মিনার বানানো হয়েছে, তার কি ইম্প্যাক্ট ফেলেছে আমাদের জীবনে? Between the 8th and 18th centuries, kings and their officers built two kinds of structure. এই যে 8 থেকে মানে 800 বছর থেকে 1800 বছর পর্যন্ত যেটা বলা হয়েছে, যে তখনকার সময়ের রাজারা দুটো টাইপের আমাদের স্ট্রাকচার তৈরি করেছিল। কি কি? দ্য ফার্স্ট ওয়্যার ফোর্ট। একটা হচ্ছে ফোর্ট মানে দুর্গ, উঁচু উঁচু বিল্ডিং থাকে এবং বিশাল বড় পাঁচিল থাকে মানে বাউন্ডারিজ থাকে, এর পেছনে যে আমাদের যে রুমসগুলি বানানো হয় সেটাকে বলা হয় দুর্গ বা ফোর্টস। প্যালেসেস বানানো হয় মানে রাজপ্রাসাদ। গার্ডেন রেসিডেন্ট, যেখানে রাজার আগে তাদের অবসর সময় গিয়ে কাটাতে পারতো, গার্ডেন রেসিডেন্ট। অ্যান্ড টম্বস, এবং বিভিন্ন টম্বসগুলা বানানো হতো। নেক্সট হচ্ছে দ্য সেকেন্ড ওয়্যার স্ট্রাকচার মিন ফর দ্য পাবলিক অ্যাক্টিভিটি ইনক্লুডিং টেম্পলস, মস্ক, ট্যাঙ্কস, ওয়েলস, ক্যারাভেনসারিজ অ্যান্ড বাজার্স। সেকেন্ড বিল্ডিংসগুলো কী বানানো হতো? সেগুলো বিল্ডিং বানানো হতো মস্ক মানে মসজিদ, বিভিন্ন টেম্পলস বানানো হয়েছিল, ট্যাঙ্কস বানানো হয়েছিল মানে জলের ট্যাঙ্ক সেরকম, এবং ক্যারাভেনসারিজ যেখান দিয়ে তারা বিভিন্ন মানুষরা যেখানে থাকতে পারে, ঠিক আছে, এবং বাজার্স, কিছু বাজার্সও তারা তৈরি করেছিল। কিংস ওয়্যার এক্সপেক্টেড টু কেয়ার ফর দেয়ার সাবজেক্ট and by making structure for their use and comfort, the rulers hope to win their praise. তো রুলার্সরা এগুলি বানিয়ে তারা এটা প্রমাণ করতে চেয়েছিল যে তারা যেগুলি বানিয়েছে এগুলো যাতে তাদের ঠিকভাবে যাতে ইউজ হয় এবং মানুষ যাতে এগুলোকে ইউজ করে এবং কিংয়ের সেটা যথাসাধ্য মানে সবগুলি পরিপূরক হয়। Construction activity was also carried out by the others, including the merchants. They built temples,
কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিসের মধ্যে আবার কী থাকতো, যে দে বিল্ড টেম্পলস, মস্ক বানাতো, ওয়েলস বানাতো মানে কুয়া, ওয়েলস যেখানে জলের সন্ধান বা কুয়া। হাওয়েভার ডোমেস্টিক স্ট্রাকচার, লার্জ ম্যানশনস যেটাকে বলা হাভেলি, লার্জ ম্যানশন মানে হচ্ছে প্রচুর লোক ওখানে থাকা যায়, বা রাজা জমিদাররা সেখানে থাকতে পারতো, হাভেলিস অর মার্চেন্টস, হ্যাজ সার্ভাইভড অনলি ফর দ্য 18th সেঞ্চুরি, এবং সেটা 18th সেঞ্চুরিতে কি সম্ভব হয়েছে এই লার্জ বিল্ডিংসগুলো বানানো। নেক্সট ওয়ান ইজ ইঞ্জিনিয়ারিং স্কিল অ্যান্ড কনস্ট্রাকশন। Monuments provide an insight into the technologies used for the construction. Take something like a roof, for example. We can make these by placing wooden beam or a slab of stone across 4 walls. But the task becomes difficult if we want to make a large room with an elaborate superstructure. This requires more sophisticated skill. এই যে বিল্ডিংসগুলো বানানো, একটা বড় রুমের মতো করে বানিয়ে, লার্জ রুম উইথ ইলাবোরেট সুপারস্ট্রাকচার, এবং তার মধ্যে খুব নিখুঁতভাবে যে খনন করা ছিল প্রত্যেকটা স্ট্রাকচারগুলি, বা আঁকা ছিল, বা পাথর কেটে কেটে বানানো ছিল, সেগুলির জন্য যে কারিগরটা দরকার, তাদের জন্য দক্ষ কারিগরের দরকার, মানে সুপার স্কিল দক্ষ কারিগর দরকার ছিল তখন। বিটুইন দ্য 7th and 10th centuries, architects started adding more room. 7th এবং 10th সেঞ্চুরিজের সময় আর্কিটেকচাররা আগে যদি কম পরিমাণে রুম বানাতো, তার সাথে এখন আরও বেশি রুমস অ্যাড করছিল। তার সাথে রুম এবং ডোরস এবং উইন্ডোজ টু বিল্ডিং, রুফস, doors and windows were still made by the placing of horizontal beam across 2 vertical column, এবং তখন থেকে সেই দুটো কলামের মাঝখানে যেরকম দরজা এবং জানালাগুলি বানানো হয়, সেই স্কিলটা এখনও চলে আসছে। A style of architecture called Trebet or the corbelled between the 8th and 13th centuries. Our Trebet style was used in the construction of temples, mosques and tombs, and the building attached to the large stepped well baulis. তো এখানে যে ট্রেবেট যে আমাদের একটা স্কিল আছে, সেই স্কিলটা তখন কোথায় কোথায় ইউজ করা হতো, এই স্কিলটা বা এই দক্ষ কারিগররা কোথায় কোথায় এই ছবিগুলি আঁকতো, কোথায় টেম্পলসের মধ্যে, মস্কের মধ্যে এবং টম্বসের মধ্যে, বিল্ডিংসে, এবং এগুলা কোথায় অ্যাটাচ থাকতো, লার্জ স্টেপড ওয়েলসের মধ্যে, এবং বড় বড় কুয়ার মধ্যে এগুলি খনন করতো, বা এটাকে বলা হয় বাউলিজও বলা হয়। সো এখানে আমাদের দেখো, আমাদের ঠিক রাইট হ্যান্ড সাইডে একটা আছে, বিল্ড বাই দ্য আকবর। দ্য আগ্রা ফোর্ট রিকোয়ার্ড 2000 স্টোন কাটার্স এবং 2000 সিমেন্ট অ্যান্ড লাইম মেকার্স অ্যান্ড 8000 লেবারার্স। এটা থেকে প্রচণ্ড কোশ্চেন আসতে পারে আমাদের, ছোটো ছোটো কোশ্চেনগুলো। নাও গো টু দ্য নেক্সট পেজ। Temple construction in the early 11th century. Temple construction in the early 11th century. কি হয়েছিল? The Kandareya Mahadeva temple dedicated to Shiva. এই কান্দারেয়া মহাদেবা টেম্পলটার মধ্যে আমাদের যে প্রধান যে ঠাকুর ছিল, সে ছিল শিবা বা শিবজি, was constructed in 999 by the king কে ধাঙ্গাদেবা। কোন কিং বানিয়েছিল? সেটা হচ্ছে ধাঙ্গাদেবা নামে কিংটা বানিয়েছিল, অফ দ্য চান্ডেলা ডাইনেস্টি। উনি চান্ডেলা ডাইনেস্টি বিলংস করতো, সেই রাজার নাম ছিল ধাঙ্গাদেবা, এবং কবে বানিয়েছিল? 999 ইয়ারে। Figure 3b is the plan of the temple, and the ornamented gateway lead to an entrance, and the main hall যেটা হচ্ছে মহামণ্ডপা where dances were performed. সেই মন্দিরের একটা মাঝখানের যে একটা বড় একটা জায়গা ছিল, সেই জায়গাতে ডান্সেস করা হতো। The image of the chief deity was kept in the main shrine, এবং প্রধান যার যে ঠাকুর বা যার মূর্তিটা আছে, একটা শ্রীনে রাখা হতো, সিংহাসনের মধ্যে রাখা হতো সেখানে, যেখানে শ্রীনটাকে বলা হয় গর্ভগৃহ, যেখানে মেইন ঠাকুর থাকে সেই জায়গাটা বলা হয় গর্ভগৃহ। This was the place of the ritual worship where only the king, his immediate family and priest gather, এবং সেই জায়গাটায় রাজা এবং তার সেই ছেলে মেয়ে এবং তার আত্মীয় স্বজনরাই একমাত্র সেখানে গিয়ে গ্যাদার্ড করতে পারে।
The Khajuraho complex contained royal temples where the commoners were not allowed entry. The temples were decorated with elaborately carved sculpture এবং এই টেম্পলসগুলা বিভিন্ন বিভিন্ন অনেকগুলি কার্ভড স্কাল্পচার্স দিয়ে ঘেরাও করা ছিল, মানে পাথর কেটে কেটে সেখানে স্কাল্পচার্সগুলো মূর্তিগুলা বানানো হয়েছিল। নাও হিয়ার দ্য ফিগার 4 এখানে লেখা আছে দ্য রাজা রাজেশ্বরা টেম্পল এট থাঞ্জাভুর। থাঞ্জাভুরে একটা টেম্পল আছে, রাজা রাজেশ্বরা টেম্পল, অ্যাট দ্য টলেস্ট শিখারা অ্যামংস টেম্পলস অফ ইটস টাইম। এবং সেই রাজা রাজেশ্বরা টেম্পল সেটা ছিল তখনকার সময় সবচেয়ে টলেস্ট শিখারা টেম্পল। শিখারা টেম্পল মানে অনেক উঁচু টেম্পল ছিল। Constructing it was not easy because there were no crane in those days, and 90-ton stone for the top of the shikhara was too heavy to lift manually. এবং তখনকার সময়ে কোনো ক্রেন ছিল না যে বড় বড় পাথর টুকরাগুলিকে নিয়ে আসবে, এবং সেখানে 90 টনের মতো পাথর লেগেছে, সেটা ম্যানুয়ালি মানুষরা নিয়ে গেছে। So the architect built an inclined path to the top of the temple, placed the boulders on roller, and rolled it all the way to the top. এবং সেখানে আমাদের ইনক্লাইন পাথের মধ্যে, যদি আমরা সাইন্টিফিক্যালি বলি, যদি ইনক্লাইন পাথ এরকম একটা বাঁকা এরকম পাথ বানিয়ে সেটার উপর গড়িয়ে 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 উপরে তুলতো এবং গড়িয়ে 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 নিচে নামাতো, সেরকমভাবে ইনক্লাইন পাথ বানিয়ে। The path started more than 4 kilometers away so that it could not be too steep. This was dismantled after the temple was constructed, but the residents of the area remembered the experience of the construction of the temple for a long time. টেম্পল যখন তৈরি হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, টেম্পলটাকে দেখতে আমাদের ঠিকই সুন্দর লাগে, এত স্টোনের স্কাল্পচারগুলি বা স্টোন দিয়ে তৈরি, কিন্তু তৈরি হওয়ার পর ওইখানকার আশেপাশের যে লোকেরা যারা থাকতো তাদের কাছে এটা ভোলার জায়গা ছিল না যে টেম্পলটা কী করে বানানো হয়েছিল, কী করে এই টনস অফ টনস স্টোন আনা হয়েছিল এবং কী করে সেই টেম্পলের মধ্যে গায়ে লাগানো হয়েছে, কী করে তোলা হয়েছে, প্রত্যেকটাই তাদের কাছে একটা স্মরণীয় জিনিস থাকে এবং তারা মনে রাখবে। Even now a village near the temple is called the Charupalam, the village of the incline. এই যে টেম্পলের পাশে যে ভিলেজটা আছে সেই ভিলেজটাকে বলা হয় চারুপালম। নিয়ার দ্য টেম্পল ইজ কল্ড চারুপালম। সেই ভিলেজটাকে আরেকটা কী নামে আমরা জানি, দ্য ভিলেজ অফ দ্য ইনক্লাইন। ওই যে ইনক্লাইন পাথ যেটা বলেছিলাম, যেটা একটা ঢালু পাথের মতো, সেটাকে হলো ভিলেজ অফ ইনক্লাইন। নাও গো টু দ্য নেক্সট পেজ। Two technological and stylistic developments were noticeable from the 12th century. এক number কি, the weight of the superstructure above the doors and windows was sometimes carried by the arches. This architectural form was called arcade. এই যে আর্কিটেকচারাল যে ফর্মটা, যেভাবে তারা এই আর্চেসগুলো বানানো হতো, সেটাকে বলা হয় আর্কিউড। 2 number, limestone cement was increasingly used in the construction. তখনকার সময় লাইমস্টোন সিমেন্টেই বেশি ইউজ হতো বিল্ডিং কনস্ট্রাকশন করার জন্য। দিস ওয়াজ ভেরি হাই কোয়ালিটি সিমেন্ট, এবং এটাকে বলা হয় হাই কোয়ালিটি সিমেন্ট, which when mixed with the stone chips hardened into concrete. এবং যখন এটা কনক্রিটের সাথে যখন মিশে সেটা শক্ত হয়ে যায়, জমাট বেঁধে শক্ত হয়ে যায় এবং খুব খুব শক্তিশালী হয়ে যায় ওই বিল্ডিংটা। This made construction of the large construction easier and faster. Take a look at the construction site in figure 6. Now, building temples, mosques and tanks. Temples and mosques were beautifully constructed because they were places of worship. এই টেম্পল আর মস্ক বানানো হতো তাদের ভগবানের পূজা অর্চনা করার জন্য। They were also meant for to demonstrate the power, wealth and devotion of the patron. এবং তার সাথে এগুলা যারা বানিয়েছে তার যে কতটুকু ক্ষমতা আছে, শক্তি আছে বা তার কতটুকু পয়সা আছে, সেটাও ডিনোট করতো। যারা এই বিল্ডিংটা বানাতো তাকে আমরা সেই নামে আমরা কী করতাম, মনে রাখতাম যে এই রাজা এই বিল্ডিং বানিয়েছে, রাজার প্রচুর ধন সম্পত্তি আছে, তার অনেক পাওয়ার আছে, সব কিছু। Take the example of the Raja Rajeshwara temple. An inscription mentions that it was built by the king Raja Raja Deva for the worship of his god. এই যে রাজা রাজেশ্বরা টেম্পল, যে টেম্পলটার ব্যাপারে আমরা একটু আগে পড়েছিলাম, সেই টেম্পলটাকে কে বানিয়েছিল? রাজা রাজা দেবা, ফর দ্য ওয়ার্শিপ অফ হিজ গড রাজা রাজেশ্বরম। এই রাজা তার নিজের যে ডেইটি বা গড কে এখানে পূজা করতেন, সেই গড ছিল রাজা রাজেশ্বরম। Notice how the names
এবং তুমি লক্ষ্য রাখলে এই নামগুলা কী করে এসছে, অফ দ্য রুলার্স অ্যান্ড দ্য গড ওয়ার ভেরি সিমিলার। এখানকার রাজারা যে বিল্ডিংগুলি বানাতো বা ঠাকুরগুলি বসাতো, সেই ঠাকুরগুলির নামের সাথে রাজার নামের কিছুটা একদম মানে মিল থাকতো। দ্য কিং টুক দ্য গডস নেম বিকজ ইট ওয়াজ অসপিশিয়াস অ্যান্ড হি ওয়ান্টেড টু অ্যাপিয়ার লাইক এ গড। এবং এখানে বলা হয়েছে যে রাজারা কেন সেই ভগবানদের নামই মোটামুটি নামে রিলেটেড তাদের নামটাও রাখতো। তো তাদের সেই নামটা রাখার কারণ হচ্ছে যেরকম সাধারণ মানুষরা সেই জায়গার ভগবানকে ভগবান রূপে পূজিত করবে, তার সাথে রাজাকেও এই যে ভগবানের নামে যে নামাঙ্কিত, রাজাকে সেইভাবে পূজা অর্চনা করবে, সেরকম সম্মান দেবে, মানবে, সব কিছু করবে। থ্রো দ্য রিচুয়ালস অফ ওয়ার্শিপ ইন দ্য টেম্পল ওয়ান গড, যেটা ছিল ওইখানকার একটাই ভগবান ছিল, যেটা ছিল রাজা রাজাদেবা, অনার্ড অ্যানাদার দ্য রাজা রাজেশ্বরম। রাজা রাজেশ্বরম সেই ভগবানকে একমাত্র কে পূজা করতো? রাজা রাজাদেবা। তার জন্য এই যে দুজনের মধ্যে দেখো রাজা রাজা দিয়ে তাদেরকে ডিনোট করা হয়েছে এবং ভগবান তুল্য মনে করা হয়েছে। The largest temples were all constructed by kings. The other lesser deities in the temples were gods and goddesses of alliances and subordinate of the ruler. The temples was a miniature model of the world ruled by the king and his allies. As they worshipped their deities together in the royal temple, it seems as if they brought the just rule of God on earth. যে টেম্পলসগুলোর মধ্যে মিনিয়েচার মডেলগুলি বানানো হচ্ছিল, মানে কিছু মূর্তিগুলি বানানো ছিল অফ দ্য ওয়ার্ল্ড রুল বাই দ্য কিং অ্যান্ড দ্য অ্যালাইসেস। ওইখানে রাজারও কিছু মূর্তি ছিল, তাদের রাজার ভগবানেরও মূর্তি ছিল। অ্যাজ দ্য ওয়ার্শিপ দ্য ডেইটিস, এবং সেই রাজারা তাদের ডেইটিস মানে তাদের ভগবানকে পূজা করতো ইন দ্য রয়্যাল টেম্পল, সেই রাজকীয় যে টেম্পলের মধ্যে। ইট সিমস অ্যাজ ইফ দে ব্রট দ্য জাস্ট রুল অফ গড অন আর্থ। এবং সেখানে এটা রুল করা মানে এখানে মিনিং করা হয়েছে যে এই গড পুরো পৃথিবীতে রুলিং করছে এবং এই গডের আন্ডারে রাজা চলছে এবং রাজা বাকি আমাদের পৃথিবীটাকে সে কী করছে, মেনটেন করছে। Muslim sultans and the padshahs did not claim to be incarnation of God and person. Persian court chronicles described the sultan as the shadow of God. Persian chronicles যারা লিখতো, পার্সির মধ্যে যারা বইটুই লিখতো ক্রনিকলসরা, তারা বলেছে সুলতান হচ্ছে শ্যাডো অফ গড, মানে ভগবানের ছায়া। An inscription of the Quat al-Islam Mosque explains that God chose Alauddin as a king because he had the qualities of Moses and Solomon. তাদের পার্সি বইয়ের মধ্যে লেখা আছে ভগবান নিজে আলাউদ্দিন খলজিকে নিজে চুজ করেছে রাজা হিসেবে, কারণ তার মধ্যে সেরকম গুণাগুণ আছে যে নাকি এই পুরো আমাদের দেশটাকে চালাতে পারে। The great lawgivers of the past. The greatest lawgiver and the architect was God himself. তাও এর সাথে ধারণা করা হয়েছে যে গ্রেটেস্ট আর্কিটেকচার ছিল বা যে বানাতো, বিল্ডিং বানাতো বা বিভিন্ন কনস্ট্রাকশন করতো, সে ছিল ভগবান। He created the world out of the chaos and introduced order of symmetry. কারণ এই ভগবান এই সুন্দর পৃথিবীটা বানিয়েছে, গাছপালা বানিয়েছে, মানুষ বানিয়েছে, বিভিন্ন আমাদের প্রাকৃতিক সেই মনুমেন্টস মাউন্টেন বানিয়েছে, পাহাড় বানিয়েছে, নদী নালা বানিয়েছে। তার জন্য ভগবানকে সবচেয়ে বড় আমাদের কনস্ট্রাকশন বা কনস্ট্রাক্টর বলা হয়। As each new dynasty came to power, kings wanted to emphasize their moral right to be the ruler. যেরকম তখনকার সময় থেকে মানে আস্তে আস্তে নতুন নতুন কিং অনেক ডাইনাস্টিসগুলো আসছে, কিংসরা চাইছিল তাদের এমফাসাইজেস দেয়ার মোরাল রাইট টু বি দ্য রুলার, এবং তাদের সেরকম নিজের একটা অধিকার থাকবে প্রত্যেকটা রুলারের, সেরকম তাদের একটা পাওয়ার থাকবে। কনস্ট্রাক্টিং প্লেসেস অফ ওয়ার্শিপ প্রোভাইডেড রুলার্স উইথ দ্য চান্সেস টু proclaim their close relationship with God, especially important in an age of rapid political change. Rulers also offered patronage to the learned and pious and tried to transform their capital and cities into the great cultural centers and brought fame to their rule and their religion. এবং রুলার্সে চেয়েছিল তাদের ক্যাপিটালসগুলো বা তাদের জায়গাগুলা শহরগুলোকে একটু বাড়িয়ে এরকম কী করবে, তাদের ট্রান্সফর্ম দেয়ার ক্যাপিটালস অ্যান্ড সিটিজ ইন্টু এ গ্রেট কালচারাল সেন্টার, এবং সেখানে একটা গ্রেট কালচারাল সেন্টার্সেরও তাদের পরিণত করবে, যেখানে মানুষের খুব অ্যাট্রাকশন হয়, মানুষরা খুব মান্যগণ্য করবে সেই রাজাকে, সেরকমভাবে।
It was widely believed that the rule of just king would be an age of plenty when the heavens would not withhold rain. যেরকম বলা হয়েছে যে বিলিভ দ্যাট রাজারা বিশ্বাস করতো যে কিং would be an age of plenty when the heaven would not withhold rain. যে রাজারা যেভাবে আমাদেরকে উপর যেভাবে শাসন করতো বা করতো, যদি রাজারা সেভাবে যদি না করতেই পারে, সেরকম মনে হয় যেরকম আকাশে মেঘ ছাড়া বৃষ্টি এরকম মনে হয়। At the same time, making precious water available by the constructing tanks and the reservoirs was highly praised. এবং সেই সময়ে কী করা হয়েছে, রাজারা তখন অনেকগুলা ট্যাঙ্কস বানিয়েছিল, ওয়েলস বানিয়েছিল জলের সোর্সের জন্য। Sultan Iltutmish owned universal respect for the constructing a large reservoir just outside দিল্লি কুনা। দিল্লি কুনার সে কী করেছিল, আউটসাইডে একটা লার্জ রিজার্ভার বানিয়েছিল। ইট ওয়াজ কল্ড দ্য হজি সুলতানি অর দ্য কিংস রিজার্ভার। এটার নাম ছিল হজি সুলতানি বা কিংস রিজার্ভার নামে এটা প্রসিদ্ধ ছিল। ক্যান ইউ ফাইন্ড ইট অন দ্য ম্যাপ? ম্যাপে তুমি খুঁজে বের করে ইন দ্য চ্যাপ্টার 1, ম্যাপ 1 ইন দ্য চ্যাপ্টার 3-তে। রুলার্স অফেন কনস্ট্রাক্টেড ট্যাঙ্কস অ্যান্ড রিজার্ভার বিগ অ্যান্ড স্মল ফর ইউজ বাই দ্য অর্ডিনারি পিপল। রুলার্সরা এই ট্যাঙ্কস বানাতো বা রিজার্ভার বানাতো, সেটা বড় হোক বা ছোটো, এটা কাদের জন্য? সাধারণ মানুষদের জন্য, যাতে ইউজ করতে পারে। Sometimes these tanks and reservoirs were part of a temple, mosque. Note all the small tank in the Jami Masjid or a Gurdwara, a place of worship and congregation of Sikh. এখানে বলা হয়েছে যে রুলার্সরা তখনকার সময়ে এই ট্যাঙ্কসগুলো বানাতে বিভিন্ন তাদের মস্ক বা গুরুদ্বারা বা মন্দিরের কাছাকাছি বানাতো। যেরকম আমাদের জামি মসজিদের সামনে কিছু কিছু ট্যাঙ্কসগুলি বানানো আছে এবং গুরুদ্বারার ভেতরেও একটা বড় একটা ট্যাঙ্ক বানানো আছে। সেইভাবে তারা সেই রুলার্সরা তাদের এই ট্যাঙ্কসগুলিকে স্থাপন করত। নেক্সট পার্ট ইজ ওয়াই ওয়্যার টেম্পলস টার্গেটেড। টেম্পলসগুলোকে কেন টার্গেটেড করা হতো? বিকজ কিংস বিল্ড টেম্পলস টু ডেমনস্ট্রেট দেয়ার ডিভোশন টু গড অ্যান্ড দেয়ার পাওয়ার অ্যান্ড ওয়েলথ। কারণ রাজারা তাদের নিজের যে যে কে কতটুকু প্রভাব প্রতিশীল ছিল সেটা বোঝানোর জন্য তারা বড় বড় টেম্পলসগুলি বানাতো। সেই টেম্পলসের মধ্যে প্রচুর সম্পত্তি রাখতো বা সম্পদ রাখতো, যেটাকে বলা হতো যেরকম কোথাও কোথাও স্বর্ণের ঠাকুর বানানো হতো, রূপোর ঠাকুর বানানো হতো। ইভেন তাদের যে জুয়েলারিসগুলো সেগুলোও তাদের বিভিন্ন অনেক দামি দামি অলংকার দিয়ে বানানো হতো। তো সেইভাবে বোঝা যেত কোন রাজা এটা বানিয়েছে, ওই রাজার কতটুকু সম্পত্তি আছে বা ওই রাজার কতটুকু প্রতাপ আছে, সেটা আমরা বাইরে থেকে বুঝতে পারতাম। It is not surprising that when they attacked one another's kingdom, they often targeted this building. এবং তাতে কোনো ভুল ছিল না যদি কোনো রাজা অন্য রাজার যদি কোনো এলাকাতে যদি যদি অ্যাটাক করে, তাহলে তাদের মুখ্য উদ্দেশ্য প্রথম তাদের ছিল তাদের মন্দির। কারণ মন্দিরের মধ্যে একটা বাল্ক অফ মানি বা বাল্ক অফ তাদের অলংকার, তাদের প্রচুর সম্পত্তি সেখানেও আমাদের পাওয়া যেত, তার জন্য তারা মন্দিরে অ্যাটাক করত। In the early 9th century, when the Pandyan king Srimara, উনি ছিল পান্ডায়ান কিং, নাম ছিল শ্রীমারা শ্রীবল্লভা, invaded Sri Lanka and defeated the king Sena I. কবে? in 1831 থেকে 1851 এর মধ্যে। The Buddhist monk and the chronicler, কে ছিল? উনি বুদ্ধিস্ট মঙ্কও ছিলেন এবং ক্রনিকলারও ছিলেন। ওনার নাম ছিল ধম্মাকীর্তি। ধম্মাকীর্তি ছিল ওনার নাম, ধম্মাকীর্তি। নোটেড, কি লিখেছেন? হি রিমুভড অল দ্য ভ্যালুয়েবলস, দ্য স্ট্যাচুস অফ দ্য বুদ্ধা মেড এন্টায়ারলি অফ গোল্ড ইন দ্য জুয়েল প্লেসেস। যে ওখানে লেখা ছিল যে বুদ্ধার যে এন্টায়ার বড় বড় যে মূর্তিগুলো, গোল্ডের মূর্তিগুলো ছিল বা জুয়েল প্লেসে যেখানে অনেক ধন সম্পদগুলি ছিল, মণিমুক্তা ছিল, সেগুলিকে সরিয়ে নেওয়া হয়েছে। অল দিস হি সিজড, সবগুলিকে সে কবজা করেছে বা আটকে ফেলেছে, বন্দি করে ফেলেছে। দ্য ব্লো টু দ্য প্রাইড অফ দ্য সিনহালিস রুলার হ্যাড টু বি অ্যাভেঞ্জ অ্যান্ড দ্য নেক্সট সিনহালিস রুলার সেনা টু, সেটা সেনালিস সেনা 1 থেকে সেনা 2 পর্যন্ত তারা সবাই এটা ভোগ করেছে, তারা যে সিজ যেটা করেছে সেটা। অর্ডার ইজ জেনারেল টু ইনভেড মাদুরাই, তারপর তারা মাদুরায় তারা আক্রমণ করেছে। দ্য ক্যাপিটাল অফ পান্ডায়াস, দ্য বুদ্ধিস্ট ক্রনিকলার নোটেড দ্যাট দ্য এক্সপিডিশন মেড এ স্পেশাল এফোর্ট টু ফাইন্ড দ্য রিসোর্ট
দ্যাট গোল্ড স্ট্যাচুস অফ দ্য বুদ্ধা, এবং সেখানে অনেক এক্সপিডিশন করে, খনন করে, সেটা আমরা এখনও পেয়েছি কিছু কিছু বুদ্ধের যে স্ট্যাচুগুলো, যে ওরা তখন কবজা করে নিয়েছিল, এই বুদ্ধের স্ট্যাচুগুলোকে মাটি খনন করে এখনও পাওয়া গেছে। গোল্ড স্ট্যাচুস অফ বুদ্ধা, স্বর্ণের বুদ্ধ। Similarly, in the early 11th century, when the Chola king Rajendra I, Chola king ছিল, তার নাম ছিল রাজেন্দ্র I, built a Shiva temple in the capital. He filled it with a prize statue seized from defeated rulers. এবং সেখানে তিনি একটা শিবা টেম্পল বানিয়েছিলেন, এবং ওখানে তিনি আরও অন্য অন্য জায়গা থেকে, যেই রাজ্যের জায়গাগুলিকে তিনি কবজা করেছেন, সেখান থেকে যে মূর্তিগুলিকে নিয়ে এসেছিল, সেই মূর্তিগুলোকে ওইখানে তিনি স্থাপন করেছিলেন। An incomplete list included a sun pedestal from a Chalukyas, a Ganesha statue and the several statues of Durga, a Nandi statue from Eastern Chalukyas, and images of Bhairava from Shiva, and Bhairavi from Kalingas of Odisha, and Kali statue from the Palas of Bengal. উনি এই যে বিভিন্ন জায়গাগুলির নাম বলা হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে কোন কোন মূর্তিগুলোকে উনি নিয়ে এসেছিলেন, সবগুলি এখানে ডিটেলস আছে। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এই পার্টটাকে পেজ নাম্বার 66-এর আমাদের সেকেন্ড প্যারাগ্রাফ, এটা ফুল আমাদের ভেরি ইম্পর্টেন্ট। সো নেক্সট হচ্ছে সুলতান মোহাম্মদ অফ গজনি ওয়াজ এ কন্টেম্পোরারি অফ রাজেন্দ্র I. সুলতান মোহাম্মদ অফ গজনি রাজেন্দ্র I-এর মতো একজন কন্টেম্পোরারি ছিল, মানে তার সমসাময়িক, সে লড়াই করতে পারতো বা যুদ্ধ করার ক্ষমতা ছিল। During his campaigns in the subcontinent, he attacked the temples of defeated kings and looted their wealth and idols. উনিও কি করেছেন, সে সুলতান মাহমুদ অফ গজনি, উনিও ওনার রাজত্বকালে বিভিন্ন রাজাদের এরকম মন্দিরগুলোকে কবজা করত, সেই জায়গাগুলোকে বন্দি করে নিত, দখল করে নিত, এবং তাদের মেইনলি তাদের যে আইডলসগুলো ছিল, মানে মূর্তিগুলো ছিল, ভগবান রূপে যাদেরকে পূজা করতো, তাদেরকে আটক করে ফেলতো, এবং আটক করে তাদের থেকে সেই স্বর্ণ গয়না এবং যে মূর্তিগুলো স্বর্ণের তৈরি, গোল্ডের তৈরি, সিলভারের তৈরি, এগুলোকে আরও স্পেশালি আটক করে সে তার জায়গায় নিয়ে যেত। সুলতান মাহমুদ ওয়াজ নট এ ভেরি ইম্পর্টেন্ট রুলার অ্যাট দ্যাট টাইম, বাট তিনি কোনো ইম্পর্টেন্ট রুলার ছিলেন না তখনকার সময়ে। But by the destroying temples, especially the one at Somnath, he tried to win credit as a great hero of Islam. But ওনাকে সেরকম ইম্পর্টেন্ট কিং না বলা হলেও তখনকার সময় সোমনাথ টেম্পলের যে মানে সোমনাথ টেম্পলের যে এত পরিমাণে সে লুট করেছিল, তার জন্য তার নামটা অনেকটা বড়োভাবে নামাঙ্কিত আছে খারাপ জায়গায়, যে উনি সোমনাথ টেম্পলকে এইভাবে উনি সেভাবে লুটেড করেছিল। In the political culture of the Middle Ages, most rulers displayed their political might and military success by the attacking and looting the places of worship of defeated rulers. Now here, garden, tombs and forts. Under the Mughals, architecture became more complex. Babur chilo, Humayun, Akbar, Jahangir, especially Shah Jahan were personally interested in লিটারেচার, আর্ট অ্যান্ড আর্কিটেকচার। মানে মুঘলরা আর্কিটেকচারের মধ্যে তখন খুব একটা ইনভলভ ছিল। আর্কিটেকচার মানে কি, এখানে আর্কিটেকচার মানে বলা হচ্ছে বিভিন্ন বিল্ডিংগুলি স্থাপন করা, তাদের রাজপ্রাসাদগুলি স্থাপন করা, বা তাদের কোনো মনুমেন্ট স্থাপন করা, সবগুলিই ছিল আর্কিটেকচারের মধ্যে। যেরকম আমরা উই অল নোজ দ্যাট শাহজাহান বিল্ড করেছিল তাজমহলকে, যে তাজমহলটা এখন আমাদের 7th ওয়ান্ডারের মধ্যে একটা ওয়ান্ডার। সো এখন নাও ইট ইজ 8th ওয়ান্ডার হয়ে গেছে। যাই হোক, সেটা 8th ওয়ান্ডারের মধ্যে একটা ওয়ান্ডার হচ্ছে আমাদের তাজমহল, যেটা ইন্ডিয়াতে উত্তরপ্রদেশের আগ্রাতে আছে। সো নেক্সট হচ্ছে, তো সেখানে বলা হয়েছে এর মধ্যে মুঘল সাম্রাজ্যের মধ্যে যে সমস্ত রাজারা, যেরকম বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, স্পেশালি শাহজাহান, তারা পার্সোনালি ইন্টারেস্টেড ছিল সেই আর্কিটেকচারের উপর এবং কালচার এবং তাদের শিক্ষা জ্ঞানের উপর। ইন হিজ অটোবায়োগ্রাফি বাবর তার নিজের অটোবায়োগ্রাফিতে, তার নিজের মানে আত্মজীবনের উপর মধ্যে সে লিখেছে, is interested in planning and laying out the formal gardens placed within the rectangular walled enclosure and divided into 4 quarters by the artificial channels.
ওনার সেই বায়োগ্রাফিতে লেখা আছে উনি গার্ডেন বানিয়েছিলেন, বড় বড় উঁচু পাঁচিল, মানে তার বাউন্ডারিজগুলো দিয়ে দিয়েছিলেন গার্ডেনের সব চারদিকে, এবং ভেতরে 4টে করে কম্পার্টমেন্ট বানানো ছিল যেখান দিয়ে জলগুলি ইজিলি যাতে নিষ্কাশন হয় সব জায়গায়, সব গার্ডেনের মধ্যে সবগুলি গাছে যাতে জলগুলি গিয়ে পড়ে, এবং সেখানে প্রচুর ফুল লাগানো হবে যেখানে গিয়ে বাবার গিয়ে সেখানে সময় কাটাতে পারবে তার ফ্যামিলিকে নিয়ে। সেরকমভাবে সেই গার্ডেনগুলোকে বানিয়েছিল। নেক্সট, these gardens were called চারবাগ, ফোর গার্ডেন্স, চারবাগ বা ফোর গার্ডেন্স বলা হয়, বিকজ অফ দেয়ার সিমেট্রিক্যাল ডিভিশন ইন্টু কোয়ার্টার, কারণ তাদের জেমেটিক যে ডিভিশন 4টে ভাগে ভাগ করা আছে 4টে কোয়ার্টারে, বিগিনিং উইথ দ্য আকবর। সাম অফ দ্য মোস্ট বিউটিফুল চারবাগস ওয়ার কনস্ট্রাক্টেড বাই জাহাঙ্গীর অ্যান্ড শাহজাহান ইন কাশ্মীর, আগ্রা অ্যান্ড দিল্লি। এখানে কিছু কিছু চারবাগগুলা বা এই গার্ডেন্সগুলো বানানো হয়েছিল জাহাঙ্গীর বা আমাদের আকবর দিয়ে, এবং তারা কাশ্মীরেও বানিয়েছিল, আগ্রাতে বানিয়েছিল এবং দিল্লিতে বানিয়েছিল। There were several important architectural innovations during Akbar's reign. For the inscriptions, Akbar architects turned into the tombs of his Central Asian ancestor. Taimur, the central towering dome, and the tall gateway, এটাকে বলা হয় পিস্তাক, become the important aspect of Mughal আর্কিটেকচার। টমস মানে হচ্ছে তাদের সমাধি, সমাধি দেওয়ার জন্য যে বিল্ডিংসগুলো বানানো হতো বা যেখানে সমাধি দেওয়া হতো, সমাধি দিয়ে উপরে একটা বিল্ডিং বানিয়ে হতো, সেটা হচ্ছিল টমস। ফার্স্ট ভিজিবল ইন হুমায়ুনস টম, দ্য টম ওয়াজ প্লেসড ইন দ্য সেন্টার অফ দ্য হিউজ ফর্মাল চারবাগ and built in the tradition known as the Eighth Paradise of Hast Vahist, a central hall surrounded by the eighth room. The building was constructed with a red sandstone aged with a white marble. রেড স্যান্ডস্টোন দিয়ে তার বিল্ডিংটা ছিল, এবং যেখানে তার সেই থ্রনটা ছিল বা সেই সিংহাসনটা ছিল সেটা ছিল হোয়াইট মার্বেল। It was during Shah Jahan's reign that the different elements of the Mughal architecture were fused together in a grand, harmonious synthesis. His reign witnessed a huge amount of construction activity, especially in Agra and Delhi. The ceremonial hall of public and private audience, সেটা হচ্ছে দিওয়ানি খাস ও আম, দিওয়ানি খাস আর একটা হচ্ছে দিওয়ানি আম, were carefully planned. Placed within a large courtyard, these courts were also described as Chihil Chihil Sutun or 40 pillar hall. সেই হলটা 40টা পিলার দিয়ে ঘেরাও করা ছিল। Shah Jahan's audience hall were specially constructed to resemble a mosque. The pedestal on which throne was placed was frequently described as a qibla. তাদের যে থ্রনটা ছিল, থ্রনটাকে আমরা ডেসক্রাইব করা হতো কিবলা হিসাবে। The direction faced by the Muslim at prayer, যে কিবলাটাকে আরও আমরা বলতে পারি মুসলিমরা যেই দিকে ডাইরেকশনে তারা প্রেয়ার করে সেই ডাইরেকশনটাকে আমরা কিন্তু কিবলা বলি। Since everybody faced the direction when the court was in session, the idea of the king as a representative of God on earth was suggested by this architectural feature. এবং এই যে আমাদের বলা হয়েছে যে তাদের রাজার সিংহাসনটা এইভাবে প্লেস করা ছিল কিবলা ডাইরেকশনে, তো এখানে বোঝানো হতো যে তারা ভগবানের রিপ্রেজেন্টেটিভ। তার ফলে ভগবানের যেরকম সমান পাওয়ার আছে, রাজাদেরও সেই সমান পাওয়ার আছে, যেখানে মানুষদের দুঃখ দূর করবে, মানুষদের প্রবলেমগুলো সলভ করবে, তারাই সর্বা, তারাই মহান লোক, সেখানে বোঝানো হতো। The connection between royal justice and the imperial court was emphasized by the Shah Jahan in this newly constructed court. In the Red Fort at Delhi, behind the emperor's throne were a series of the Paitra Dura inlays and depicted the legendary Greek god, সেটা হচ্ছে গ্রিক গড ছিল কি অরফেয়াস, playing the lute. It was believed that Orpheus' music could not play ferocious beasts until they coexisted together peaceably.
এটা মানে হচ্ছে ইট ওয়াজ বিলিভ দ্যাট দ্য অরফিয়াস মিউজিক কুড কাম ফেরোশিয়াস বিস্ট ফেরোশিয়াস বিস্ট আনটিল দে কক্সাইডেড টুগেদার পিসফুলি। মানে অরফিয়াসের যে গানগুলা বা যে মিউজিকগুলো ছিল সেটা খুব ছিল ফেরোশিয়াস, খুব হিংসাত্মক এবং বিস্ট। আনটিল দে কক্সাইডেড সহাবস্থান করতো টুগেদার শান্তিপূর্ণভাবে। The construction of Shahjahan Audience Hall aimed to communicate that the King's justice would treat the high and the low as equals, creating a world where all could live together in harmony. এবং জাহাঙ্গীরের রেইনে বা জাহাঙ্গীরের সেই কিংডমে তখন কি করা হয়েছিল, তখন এরকমভাবে যে সবাই যাতে শান্তিপূর্ণভাবে সবাই একসাথে যাতে এক এক হয়ে হারমোনি হয়ে যাতে চলতে পারে, সেটা তাদের মেন উদ্দেশ্য ছিল। In the early years of the reign, Shahjahan's capital was at Agra. প্রথম শাহজাহানের ক্যাপিটাল আগ্রাতে ছিল, a city where the nobility had constructed their homes of banks of river Yamuna. তাদের হোম ছিল ব্যাংকস অফ রিভার যমুনাতে ছিল, মানে যমুনা নদীর তীরে ছিল। These were set in the midst of formal garden constructed in the Chaharbagh format. The Chaharbagh garden also had a variation that historians described as the riverfront garden. In this, the dwelling was not located in the middle of the Chaharbagh but at its edge, close to the bank of the river. Shahjahan adapted the riverfront garden in the layout of the Taj Mahal, the grandest architectural accomplishment of his reign. এবং শাহজাহানের সেটা রিভার ফ্রন্ট সাইডে একটা যে তাজমহল বানিয়েছিল সেটাই ছিল গ্র্যান্ডেস্ট তাদের আর্কিটেকচারাল অ্যাকমপ্লিশমেন্ট। মানে আর্কিটেকচার মানে হচ্ছে যে খনন করা এবং সবাই মিলে সেটাকে তৈরি করে কমপ্লিট করতে পেরেছে, সেটাই তখনকার সময়ে এটা কমপ্লিট এবং খুব সুন্দরীয় ছিল। সেটা কার সময়? শাহজাহানের সময়। হিয়ার দ্য হোয়াইট মার্বেল mausoleum was placed on a terrace by the edge of the river and garden was to its south. গার্ডেনটা সাউথ দিকে ছিল এবং সেখানে মার্বেল পাথরগুলাকে একসাথে খনন করে করে সেই তাজমহলটা বানানো হয়েছিল। শাহজাহান developed this architectural form as a means of control the access that nobles had to the river in the new city of শাহজাহানাবাদ। এবং সেখানে তার নতুন সিটি বানিয়েছিল, সেই জায়গাটার নাম ছিল শাহজাহানাবাদ। শাহজাহানাবাদ বানিয়েছিল। That he constructed in Delhi. The imperial palace commanded the riverfront. Only the special favored nobles, like the eldest son Dara Shukho, তার eldest son ছিল কি দারা সুখো, were given access to the river. All others had to construct their homes in the city way from the river Yamuna. Next হচ্ছে region and empire. As construction activity increased between the 8th and the 18th century, there was also a considerable sharing of ideas across regions. The tradition of one regions were adopted by the another. আগের যে সাম্রাজ্যের যে ট্রেডিশনটা যারা ফলো আপ করতো, পরের সাম্রাজ্যের তারাও কিন্তু সেরকমভাবেই তারা অ্যাডাপ্ট করে ফলো আপ করে চলতো। ইন Nagara, for example, the elephant stable of the rulers were strongly influenced by the style of architecture found in the adjoining sultanates of Bijapur and Golconda. সেটা চ্যাপ্টার 6 আমরা গিয়ে দেখতে পারবো। In Vrindavan near Mathura, temples were constructed in architectural style that were very similar to the Mughal palaces in Fatehpur Sikri. যে এখানে বলা হয়েছে বৃন্দাবনের যে সমস্ত মূর্তি, সেখানে মূর্তি হোক বা সেখানে বিল্ডিংসগুলা যে স্টাইলে বানানো ছিল সেটা ফতেপুর সিক্রিতেও সেই রকম স্টাইলেই সেই মুঘলরা কিন্তু বানিয়েছিল তাদের বিল্ডিংসগুলা, পাথর কেটে কেটে কীভাবে খনন করে সেরকম। The creation of large empires of the broad different regions under the rule helped in the cross fertilization of artistic form and architectural style. Mughal rulers were particularly skilled in adapting regional architectural style in the construction of their own building. মুঘলরা তাদের যে রিজিয়নাল যে আর্কিটেকচারাল স্টাইলটা ছিল সেটার উপর তারা খুব স্কিলফুল ছিল, দক্ষ ছিল। In Bengal, for example, the local rulers had developed a roof that was designed to resemble a thatched hut. The Mughals liked this Bangla dome. সেটা বলা হচ্ছিল বাংলা ডোম, যেটা বেঙ্গলে যেটা বানানো ছিল, যে ছাদটা বানানো ছিল সেটা হলো বাংলা ডোম।
so much they had used in their architecture. The impact of the regions was also evident in Akbar's capital at Fatehpur Sikri. Akbar's capital ছিল Fatehpur Sikriতে many of the buildings shows the influence of the architectural styles of Gujarat and Malwa. তো এখানকার কাছাকাছি গুজরাট এবং মালবাতেও যে সমস্ত বিল্ডিংসগুলো আছে সেই আর্কিটেকচারাল সাইটসগুলো দেখা যায় যে আকবরের সময় কী করে বানানো হয়েছে। Even though the authority of the Mughal rulers wandered in the 18th century, the architectural styles developed under their patronage were the constantly used and adapted by other rulers whenever they tried to establish their own kingdom. যেখানে বলা হয়েছে যে অথরিটি অফ দ্য মুঘল রুলার্স 18th সেঞ্চুরি থেকে দ্য আর্কিটেকচারাল স্টাইল ডেভেলপ সেখানে তখন থেকে আর্কিটেকচারাল স্টাইল আরও ডেভেলপ হওয়া শুরু করেছে আন্ডার দেয়ার প্যাট্রোনেজ তাদের যে যাদের আন্ডারে যে কাজগুলি করতো সেটা ওয়ার কনস্ট্যান্টলি ইউজ টু অ্যাডাপ্ট বাই দ্য আদার রুলার্স এবং সেখান থেকে আদার রুলারও সেটা গ্রহণ করতো যে কী করে এই বিল্ডিংসগুলো বানানো হয় কী করে খনন করা হয় সেগুলিও তারা মেনটেন করে তারা তাদের ডাইরেকশন মতো তাদের মতো করে আবার নতুন করে নতুন একটা বিল্ডিং এস্টাবলিশ করে এবং কিংডম এস্টাবলিশ করে। নেক্সট হচ্ছে চার্চেস দ্যাট টাচ দ্য স্কাইজ। From the 12th century onwards, attempts began to the France to build churches. 12th centuryতে ফ্রান্সে সেরকম চার্চেস বিল্ডিং করা শুরু করে দিয়েছে দ্যাট ওয়ার টলার অ্যান্ড লাইটার দেন দ্য আর্লিয়ার বিল্ডিং। সেটা এরকম বানাতো উঁচু উঁচু বিল্ডিং টলার এবং লাইটার, খুব বেশি বড় সড়ো মোটা সোটা বিল্ডিং ছিল না, এগুলি লাইটার বিল্ডিং ছিল দেন দ্য আর্লিয়ার বিল্ডিং। This architectural style known as the Gothic was designed by the high pointed arches. এই আর্কিটেকচারাল স্টাইলটাকে বলা হয় গোথিক স্টাইল এবং সেটা বানানো হচ্ছে ডিজাইন বাই দ্য হাই পয়েন্টেড আর্চেস। The uses of the stained glass often painted with scenes drawn from the Bible and flying buttresses. Flying buttresses. Next, one of the best known example of this architectural style is the Church of Notre Dame in Paris. এটা Notre Dame এটা হচ্ছে কোথায় প্যারিসে আছে, which was constructed through the several decades in the 12th and 13th centuries. So here I conclude the chapter. I hope তোমরা অনেকটা তোমাদের জন্য হেল্প হয়ে গেছে। Further any assistance, go through, read the chapter very carefully so that you can get easily answers in your coming examination. No more for today. See you in the next class. Bye bye.